প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে সমাস নিয়ে আলোচনা করেছিলাম। সমাসের কিছুটা অংশ আমি তোমাদের সাথে সেদিন আলোচনা করেছি। আজকে এর পরবর্তী কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা সমাসের সংজ্ঞা, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস সম্পর্কে জেনেছি। আজকে তৎপুরুষ সমাস সম্পর্কে একটু জানব। তৎপুরুষ সমাস, দেখো আমি এখানে সংজ্ঞাটি দিয়েছি। পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। একটু বিশ্লেষণে আসি। পূর্ব পদের বিভক্তি, আমি গত ক্লাসে তোমাদেরকে পূর্বপদ এবং পরপদ বুঝিয়েছিলাম। প্রথমে যে অংশ তাকে পূর্বপদ বলে। পূর্বপদে বিভক্তি, যে বিভক্তিটা থাকবে সেটা লোপ পাবে, মানে চলে যাবে, এবং পরপদের অর্থে প্রধানভাবে, মানে পরপদের অর্থের উপরে জোর করবে, তাকে আমরা বলছি কি তৎপুরুষ সমাস। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো বিপদাপন্ন। এখানে বিপদকে আপন্ন, এই কে যে বিভক্তিটা আছে এটি লোপ পেয়েছে বা চলে গিয়েছে, সেজন্য এখানে হয়েছে কি বিপদাপন্ন। বিভক্তি শব্দের শেষে যুক্ত হবে, ঠিক আছে? এই যে শব্দের শেষে এসে বিভক্তিটা যোগ হয়েছে, বিপদকে আপন্ন, বিপদাপন্ন, ঠিক আছে? আসলে এবার আমরা তৎপুরুষ সমাসের প্রকারভেদ সম্পর্কে জানি। তৎপুরুষ সমাসের প্রকারভেদ সম্পর্কে জানতে হলে তোমাদেরকে অবশ্যই বিভক্তি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আশা করি সবার মোটামুটি বিভক্তি জানা আছে। তারপরে আমি তোমাদের সুবিধার্থে বিভক্তি সম্পর্কে একটু বলছি। বিভক্তি শব্দের শেষে যুক্ত হয় এবং বিভক্তি হচ্ছে মোট 7 প্রকার। বিভক্তি 7 প্রকার। প্রথমে হচ্ছে প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি চিহ্ন হচ্ছে অ আর শূন্য, কিন্তু আমাদের তৎপুরুষ সমাসের প্রথমা বিভক্তির প্রয়োজন নেই, তাই আমরা দ্বিতীয়া থেকে বা দ্বিতীয় বিভক্তি থেকে তৎপুরুষে আলোচনা করব। দ্বিতীয় বিভক্তি বা এখানে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, এটার নাম দ্বিতীয় বিভক্তি হলো আমাদের তৎপুরুষের অনুসারে এই জায়গায় এটা হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় বিভক্তি চিহ্ন হচ্ছে কে রে, সে অনুসারে আমাদের দ্বিতীয় তৎপুরুষকে চিনতে হবে। যেমন দেখো, আমি একটু উদাহরণ দিচ্ছি, উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেমন আম কুড়ানো, এটা ব্যাস বাক্য হবে আমকে কুড়ানো। এই যে এখানে কে বিভক্তিটা যুক্ত হয়েছে, দেখেছো? একটু খেয়াল করে দেখো, এখানে আম কুড়ানো আছে আর এখানে আছে আমকে কুড়ানো। ব্যাস বাক্যের মধ্যে এই যে কে শব্দটি আছে এটি লোপ পেয়েছে, এজন্য এটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ সমাসে আরেকটি শব্দ হয়, আরেকটি উদাহরণের মাধ্যমে আমি বোঝাচ্ছি। যেমন ব্যাপ্তি। ব্যাপ্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। যেমন চিরসুখী, এটি বেশ বাক্য হবে চিরকাল দেখো একটু খেয়াল করে। যেমন আমি এখানে লিখেছি চিরসুখী। ব্যক্তি মানে এটা অনেকদিন যাবত চলবে বা এটা ছড়িয়ে পড়া অর্থে ব্যবহৃত হয়। যেমন চিরসুখী, চিরকাল, ব্যাপিয়া সুখী, ঠিক আছে? মানে সে সারা জীবন সুখী। এরপর দেখো তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয়া, তৃতীয় বিভক্তি চিহ্ন হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। দিয়া বা দিয়ে, আমরা সাধারণত দিয়ে শব্দটি ব্যবহার করে থাকি। তৃতীয় তৎপুরুষ দ্বারা, দিয়া, কর্তৃক। যেমন
বাগদত্তা, ঠিক আছে? মানে যাদের এক প্রকার কথা হয়ে থাকে বা একটা কমিটমেন্ট হয়ে থাকে তখন আমরা বলি কি বাগদত্তা, ঠিক আছে? কিন্তু এখানে ব্যাস বাক্য যখন আমরা করব তখন এখানে হয়ে যাবে বাঘ। এখানে বাঘ থাকলেও এখানে হয়ে যাবে বাঘ। বাঘ দ্বারা বা বাঘ দ্বারা দত্তা। চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষের বিভক্তি চিহ্ন হচ্ছে দ্বিতীয়ার মতো কে, রে, কিন্তু এখানে নতুন দুটো শব্দ হয়, একটি হচ্ছে নিমিত্তে, অন্যটি হচ্ছে জন্য। নিমিত্তে বা জন্য শব্দ চতুর্থী তৎপুরুষ চেনার সহজ উপায়। যেমন মনে করো আমি লিখলাম তপবন, এর বেশ বাক্য হবে তপের নিমিত্তে বন, তপবন। তপের নিমিত্তে বন, তপবন। এরপর আসি পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষে পঞ্চমী বিভক্তি চিহ্ন হচ্ছে হতে, থেকে, চে। হতে, থেকে, চে। যেমন দেখো যুদ্ধবিরতি, এর বেশ বাক্য হবে যুদ্ধ থেকে বিরতি। তোমরা যদি বেশ বাক্যগুলো করতে পারো এবং বিভক্তি চিহ্নগুলো মনে রাখতে পারো তাহলে বিভক্তি সমাস নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। যেমন এখানে হতে, থেকে, চে, এটি যদি এখানে তুমি ব্যাস বাক্যের মধ্যে পাও বা ব্যাস বাক্য ভাঙতে পারো তাহলে থেকে থেকে তুমি বুঝতে পারছো যে এটা পঞ্চমী তৎপুরুষ হবে, ঠিক আছে? এরপর আসি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষের বিভক্তি চিহ্ন হচ্ছে র, এর। ষষ্ঠী তৎপুরুষ একটু ভিন্ন ধর্মী কিছু উদাহরণ আছে, আমি এগুলো একটা একটা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। র, এর। র, এর দিয়ে প্রথমে দেখি আমরা। মনে করো চা বাগান, বেশ বাক্য কি হবে চায়ের বাগান, চায়ের বাগান, চা বাগান, ঠিক আছে? যেমন পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, ঠিক আছে? এরপর আছে কিছু একটু ব্যতিক্রম ধর্মী। মনে করো আমি বললাম রাজপথ, বেশ বাক্য কি হবে রাজার পথ না, এটার বেশ বাক্য হবে পথের রাজা, পথের রাজা। একটু ভিন্ন ধর্মী, ঠিক আছে? হবে রাজপথ কিন্তু বেশ বাক্যটা হবে কি পথের রাজা। যেমন আমরা বলে থাকি যে ছাত্র সমাজ আজ রাজপথে নেমে এসেছে, তাহলে কি যেটা রাজার পথ সেখানে নেমে আসে না, যে যে পথটা সবচেয়ে বড় সেই রাস্তায় নেমে আসলে আমরা তাকে কি বলি রাজপথ বলে থাকি। এরপর যেমন ধরো মৃগ শিশু, বেশ বাক্য কি হবে মৃগের শিশু না, বেশ বাক্য হবে মৃগীর শিশু। এরকম আরো কয়েকটি আছে। মনে করো যদি আসে রাজহাঁস বা রাজহংস তখন সেটা বেশ বাক্য হবে হংসে রাজা।
এটা রাজার হংস হবে না, রাজার জন্য আলাদা হংস হয় না, সেজন্য এটা একটা অর্থপূর্ণ ব্যাস বাক্য তোমাকে করতে হবে। সেজন্য তুমি যে ব্যাস বাক্যটি করবে তার একটা যথার্থ অর্থ থাকতে হবে। তুমি যদি লিখো যে রাজার হংস, তাহলে কিন্তু হবে না, এটার ব্যাস বাক্য হবে হংসের রাজা বা হাঁসের রাজা, রাজহাঁস বা রাজহংস। ঠিক আছে, এরপর আসো সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষে বিভক্তির চিহ্ন হচ্ছে এ অ তে, এ অ তে, সপ্তমী। যেমন মনে করো বনভোজন, এটা ব্যাস বাক্য হবে বনে ভোজন। শরীর সমাধি, শরীরের সমাধি। ঠিক আছে, এরকম। এরপর আর কয়েকটি প্রকারভেদ আছে, সেগুলো সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। মনে করো উপপদ তৎপুরুষ। একটু ভিন্ন ধর্মী এটা। উপপদ তৎপুরুষ সমাসটা বেশিরভাগ ক্ষেত্রে এক কথায় প্রকাশের মতো হয়ে থাকে। আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ যেমন মনে করো পকেট মার, ব্যাস বাক্য হবে পকেট মারে যে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় তোমরা মনে রাখতে পারো, এই যে যা, এগুলো ব্যাস বাক্যের মধ্যে থাকলে তোমরা বুঝে নিতে পারবে যে এটা উপপদ তৎপুরুষ সমাস হবে। উপপদ তৎপুরুষ সমাসে পুরোটাই দেখা যায় ব্যাস বাক্য ভাঙলে এক কথায় প্রকাশ, আমরা যে এগুলো শিখেছিলাম অনেকটাই এক কথা প্রকাশের মতো হয়। যেমন মনে করো পঙ্কজ, পঙ্কে জন্মে যে, পঙ্কজ। ঠিক আছে, আসো এরপর হচ্ছে তোমাদের যাদের লিখতে অসুবিধা হচ্ছে, আমি তাদের জন্য আমার নোটগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নোট করে নিতে পারো। এরপর অলুক, অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ সমাস হচ্ছে কি, দেখো যেখানে বিভক্তি লোপ পাবে না। ঠিক আছে, আমরা অলুক দ্বন্দ্ব পড়েছিলাম, যেখানে বিভক্তি লোপ পাবে না, কিন্তু অলুক দ্বন্দ্বের মধ্যে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থই যথার্থ থাকে। এবং এখানে এসে হয় কি, অলুক তৎপুরুষ এসে হয় পূর্বপদের অর্থ না, পরপদের অর্থটাই প্রাধান্য পাবে। ঠিক আছে, যেমন আমি যদি লিখি সোনার প্রতিমা, সোনার প্রতিমার ব্যাস বাক্য হবে সোনার প্রতিমা। ঠিক আছে, এখানে বিভক্তির লোপ পাবে না, বিভক্তির লোপ পাবে না এবং পরপদের অর্থে প্রাধান্য পাবে, তাকে আমরা বলছি কি অলুক তৎপুরুষ। এরপর আছে নয়ন তৎপুরুষ। নয়ন, নয়ন তৎপুরুষটা হচ্ছে একটু ভিন্ন ধর্মী। এক্ষেত্রে ন, নয়, নে, নাই এই শব্দগুলো ব্যাস বাক্যের প্রথমে বসবে। আমি আবার বলছি, ন, নয়, নে, নাই এই ধরনের যে কোনো একটা শব্দ ব্যাস বাক্যের প্রথমে বসে নয় তৎপুরুষ সমাস হবে। যেমন মনে করো আমি যদি বলি অনেক, অনেক। ঠিক আছে, তুমি এখানে ন জাতীয়, এই যে ন লিখেছি আমি, এই ন ধরনের শব্দগুলো ন, নয়, নেই, নাই এই শব্দগুলো তোমাকে ব্যাস বাক্যে প্রথমে বসাতে হবে। তাহলে আমি কি লিখবো এখানে, নয় এক, অনেক। ঠিক আছে, এরকম আরো আছে, মনে করো অলৌকিক, নয় লৌকিক। ঠিক আছে, অলৌকিক। এগুলো আমাদের তৎপুরুষ সমাস। এর পরের যেটি ছিল সেটি ছিল কি বহুব্রীহি। বহুব্রীহি সমাস দেখো, আমি তোমাদের সুবিধার্থে একদম সহজভাবে
তোমাদেরকে একটি সংজ্ঞা দিচ্ছি। যে সমাসে যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থকে না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে আমরা বহুব্রীহি সমাস বলি। বা এটা যখন তুমি বইয়ের ভাষায় বলতে যাবে তখন হবে কি, যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে আমরা কি বলি, বহুব্রীহি সমাস বলি। মানে আমার পূর্বপদে এবং পরপদে যে দুটো শব্দ থাকবে তাদেরকে না বুঝিয়ে অন্য একটা অর্থ প্রকাশ করবে। যেমন মনে করো আমি বললাম নীলকণ্ঠ। নীলকণ্ঠ বলতে আমরা কি বুঝি, শিব ঠাকুরকে বুঝি, কারণ তার গলার মধ্যে একটা সাপ পেঁচানো থাকে, সেই হিসাবে আমরা তাকে নীলকণ্ঠ হিসাবেও চিনে থাকি, মানে তার আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ। ঠিক আছে, কিন্তু আমি যখন এখানে ব্যাস বাক্যটা বলবো সেখানে আসবে নীল কণ্ঠ যার। তার মানে কি, যার কণ্ঠটা নীল আমরা তাকে বলছি না, আমরা শুধুমাত্র শিব ঠাকুরকে বলছি নীলকণ্ঠ বলতে। ঠিক আছে, এরকম আরো হচ্ছে যেমন বহুব্রীহি, এই শব্দটিকেও তুমি ব্যাস বাক্য করে ভাঙতে পারবে। বহুব্রীহি মানে হচ্ছে যে অনেক সম্পদের মালিক, তাকে আমরা বহুব্রীহি বলি, কিন্তু এর ব্যাস বাক্য হচ্ছে বহুব্রীহি আছে যার। ঠিক আছে, বহুব্রীহি শব্দটার অর্থ হচ্ছে ধান। ঠিক আছে, আসো এবার বহুব্রীহি সমাসের প্রকারভেদ সম্পর্কে জানি। বহুব্রীহি সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বা তোমাদের প্রয়োজনে লাগবে। আমি সে কয়েকটি নিয়েই তোমাদেরকে আলোচনা করিয়ে দিচ্ছি। মনে করো প্রথমে যেটি আছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি, বহুব্রীহির মধ্যে একটু খেয়াল করো, পূর্বপদ বিশেষণ যোগ পরপদ বিশেষ্য হবে। ঠিক আছে, একটা উদাহরণ দিই, যেমন হতশ্রী, এটার ব্যাস বাক্য হবে হত হয়েছে শ্রীজার। বহুব্রীহি সমাসের চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে এই যে যার শব্দটি দেখছো, প্রত্যেকটি উদাহরণের ব্যাস বাক্যে অবশ্যই যার শব্দটি আসবে। একটু মনে রাখার জন্য দেখবে যে ব্যাস বাক্যে যার শব্দটি থাকবে। সমানাধিকরণ বহুব্রীহি, ব্যতিক্রম বহুব্রীহির মধ্যে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হবে। যেমন 80-20, 80-20 মানে সাপকে বোঝায়। 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত, যার দাঁতে বিষ থাকে তাকে আমরা বলি কি 80-20। কার দাঁতে বিষ থাকে? সাপের। আশিতে বিষ আছে যার, 80-20।
আসি ব্যতিহার বহুব্রীহি। সবচেয়ে মজার বহুব্রীহি সমাস হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। তোমাদের মনেও থাকবে খুব ভালো, ঠিক আছে? যেমন মনে করো আমি লিখলাম হাতাহাতি। হাতাহাতি ব্যাস বাক্য হবে হাতে হাতে যে যুদ্ধ। ঠিক আছে? এরপর মনে করো লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। তোমরা ক্লাসে হাসাহাসি করো না? হাসাহাসি বললাম, ঠিক আছে? হাসাহাসি ব্যাস বাক্য হবে হাসিতে হাসিতে যে ক্রিয়া। ঠিক আছে? মনে থাকবে না? সবচেয়ে ভালো মনে থাকবে বহুব্রীহি সমাসের মধ্যে এটাই যে হাতাহাতি, লাঠালাঠি, চুলাচুলি। হ্যাঁ, চুলাচুলি করে মেয়েরা, ঠিক আছে? এরপর হচ্ছে কি, হ্যাঁ যে বললাম হাসাহাসি। হ্যাঁ, ক্লাসে তোমরা হাসাহাসি করো। এরপর হচ্ছে নয় বহুব্রীহি। নয় বহুব্রীহি অনেকটাই নয় তৎপুরুষের মতো। আমরা কিভাবে আলাদা চিনতে পারবো সেটা একটু দেখবো। নয় বহুব্রীহির মধ্যেও নয়, নয়, নেই, নাই এই শব্দগুলো বসবে ব্যাস বাক্যের প্রথমে বসবে। ঠিক আছে? নয় তৎপুরুষও কিন্তু এভাবে বসেছিল। নয় তৎপুরুষে যেটি ছিল না সেটি হচ্ছে নয় তৎপুরুষ উদাহরণ আমি বলেছিলাম, মনে করো অনেক বলেছিলাম। ঠিক আছে? নয় এক, ঠিক আছে? আবার অলৌকিক বলেছিলাম, নয় লৌকিক, অলৌকিক। ঠিক আছে? কিন্তু নয় বহুব্রীহির মধ্যে এসে দেখো একটু পার্থক্য হবে। মনে করো আমি লিখলাম বেওয়ারিশ। বেওয়ারিশ লাশ বলি না আমরা এরকম? হ্যাঁ, বেওয়ারিশ। এর ব্যাস বাক্য হবে নয় বা নেই। নেই দিয়ে লিখি আমরা, নেই ওয়ারিশ যা। ঠিক আছে? এই যে একটু ব্যতিক্রম যেটা হচ্ছে এই যে যা শব্দটি নয় বহুব্রীহিতে থাকবে, কিন্তু নয় তৎপুরুষে এই যা শব্দটি আসবে না। ঠিক আছে? এই যা শব্দটি নয় বহুব্রীহির মধ্যে হবে। এরপর আসি এরপর দুটো বিষয় আমরা একসাথে বলবো। সেটা হচ্ছে একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি এবং আরেকটি হচ্ছে দ্বিগু সমাস। আমাদের কিন্তু এর পরবর্তী যে আলোচনাটা ছিল সেটা দ্বিগু সমাস নিয়ে। দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি আমরা একসাথে শিখব, কারণ এই দুটোর মধ্যে একটু মিল আছে। সেই মিলটা কোন জায়গায় বা কোথায় এদের মিলটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করব। দ্বিগু সমাসের আগে সংজ্ঞাটা আমরা একটু লিখি। দেখো একটু সংজ্ঞাটা একটু খেয়াল করো। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। একটু জটিল লাগছে না? একদমই সহজ। 6টা সমাসের প্রকারভেদের মধ্যে সবচেয়ে সহজ সমাস হচ্ছে দ্বিগু সমাস। দেখলেই চেনা যায়। ঠিক আছে? একটা সংখ্যাবাচক শব্দ দেখবে, ব্যাস বাক্য করার সময় সেখানে সমাহার শব্দটা দিয়ে দেবে, তাহলে হয়ে গেল কি দ্বিগু সমাস। দ্বিগু সমাসে ব্যাস বাক্য করা সহজ, চেনাও খুবই সহজ। এখন দেখো একটু কথা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহির সাথে দ্বিগু সমাসের একটু মিল আছে। মনে করো আমি একটা উদাহরণ লিখলাম, চো চালা। ঠিক আছে? আর এখানে লিখলাম চো রাস্তা। এখন চোর শব্দের অর্থ আমরা সবাই জানি, চোর শব্দের অর্থ হচ্ছে চা। এখন একটা লিখলাম চোর চালা, ঘরে চালা থাকে না? হ্যাঁ, সেগুলোকে বলা হচ্ছে চোর চালা আর চোর রাস্তা। একটু মিল থাকলেও দুই জায়গায় বসেছে। একটা বসেছে সংখ্যাবাচক বহুব্রীহিতে আর একটা বসেছে দ্বিগু সমাসে। ঠিক আছে? কারণটা হচ্ছে চোর চালার মধ্যে একটু মনে রাখার টেকনিক বা একটু উপায় দিয়ে আমরা একটু মনে রাখি। হ্যাঁ, যে বিষয়টা একসাথে মিলে যাবে সেটাকে আমরা লিখবো দ্বিগু সমাস, আর যেটা একটু মিলবে না, হ্যাঁ,
একসাথে মিলনটা হবে না, সেটা আমরা লিখবো সংখ্যাবাচক বহুব্রীর মধ্যে। কিরকম দেখো, মনে করো চৌচালা, হ্যাঁ এগুলো হচ্ছে বোঝার উপায় বা মনে রাখার উপায়, ঠিক আছে। চৌচালা, হ্যাঁ চালটা চারদিকে থাকে, তাহলে মিলে যায়, যায় না। কিন্তু চৌরাস্তা, চারটা রাস্তা এসে মাথায় এসে কিন্তু একটা জায়গায় মিলিত হবে। এখানে চৌচালার মাথায় এসে কিন্তু এক জায়গায় মিলিত হয় না, চৌরাস্তার মাথায় কিন্তু এক জায়গায় এসে মিলিত হয়, ঠিক আছে। সেজন্য চৌচালা হবে সংখ্যাবাচক বহুব্রী আর চৌরাস্তা হবে দ্বিগু সমাস। মনে করো আমি লিখলাম দশানন, ঠিক আছে। রাবণের 10 আনন বা মুখ থাকে, আনন শব্দ অর্থ হচ্ছে মুখ। দশানন যখন হবে, দশাননকে একসাথে মিলে গিয়েছে, যায়নি, ঠিক আছে, তখন সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীর মধ্যে। বা আমি একতারা বললাম, হ্যাঁ একটা তার কি মিলে যায়, যায় না, তাহলে সেটা হবে কোথায়, সংখ্যাবাচক বহুব্রী। আবার আমি বললাম শতাব্দী, শত অব্দের সমাহার, সেটা কিন্তু একসাথে মিলে গেছে, ঠিক আছে, অনেকগুলো অব্দ মিলে কি হয়, একটা শতাব্দী হয়, তখন সেটা হবে দ্বিগু সমাস, ঠিক আছে। তাহলে এখন ব্যাস বাক্য দেখো, চৌচালা ব্যাস বাক্য হবে চৌ, চৌ মানে হচ্ছে চার, চালা আছে যার, আছে যার মানে হচ্ছে যে ঘরে চারটা চালা আছে। আবার এদিকে চৌরাস্তা লিখেছি, চৌরাস্তা ব্যাস বাক্য হবে চারটি রাস্তার সমাহার, ঠিক আছে। শতাব্দী, শত অব্দের সমাহার, সপ্তাহ, সপ্ত অন্তের সমাহার। বা তোমরা চতুর্দশপদী পড়েছো না, মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা বলে, হ্যাঁ চতুর্দশপদী, এটার ব্যাস বাক্য হবে চতুর্দশ পদের সমাহার, ঠিক আছে। এভাবে আমরা দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রী আলাদা করতে পারবো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, হ্যাঁ আমি চেষ্টা করব তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দিতে। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সকলকে।